ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে লিন আর ইউন একসঙ্গে কথা বলছিল। লিন বলে, তুমি যদি তোমার বাবার কেসটা তদন্ত করতে চাও তাহলে অবশ্যই করবে, অন্য কারো কথায় না। তোমার মন যেটা বলবে তুমি সেটাই করবে। ইউন বলে, আমার মন একটা মেয়েকে একটা কথা বলতে চায়, তুমি বলো আমি যদি তাকে কথাগুলো বলি সে কি আমার কথা শুনবে? লিন তখন সামনের দিকে আসতে থাকে। এরপরে সে একটা আঙুল ফল ছিঁড়ে বলে, তুমি তাকে কি বলতে চাও? আমাকে বলো, আমি ভেবে দেখি। ইউন বলে, আমি তাকে বলতে চাই সে যেন অন্য কাউকে বিয়ে না করে, কারণ আমি তাকে অনেক পছন্দ করি। লিন বলে, তুমি চিন্তা করো না, সে তার বিয়ে ভেঙে ফেলবে, কারণ সেও আরেকজনকে পছন্দ করে। ইউন অবাক হয়ে বলে, কাকে পছন্দ করে? তখন লিন বলে, আছে একজন যে সবসময় ষড়যন্ত্র করে বেড়ায়, সে আমাকে চিনেও না চেনার ভান করে। ইউন বলে, এরকম একটা খারাপ লোককে তুমি কেন বিয়ে করতে চাও? লিন বলে, কারণ সে সবসময় খারাপ না, সে আমার বিপদে আমাকে সাহায্য করে। টেম্পল থেকে সে আমাকে নিয়ে এসেছে, আমাকে ব্রেসলেট কিনে দিয়েছে, নিজে অসুস্থ থাকার পরেও আমাকে দেখতে এসেছে। আমার মনে হয় সে আমাকে পছন্দ করে, তাই না ইউন? ইউন লিনের হাত ধরে তাকে কিস করে। এদিকে আমান জীবর সঙ্গে দেখা করতে আসে। সে তাকে পরীক্ষার প্রশ্নপত্র দেয় আর বলে, আমি জানি তুমি এক্সাম দিতে চাও, আর আমি এটাও জানি যে তুমি একটা মেয়ে, তাই তুমি পরীক্ষা হলে অন্য ছেলেদের সঙ্গে পরীক্ষা দিতে পারবে না। এজন্য আমি একজন মাস্টারকে নিয়ে এসেছি, সে দাঁড়িয়ে থেকে তোমার পরীক্ষা নেবে। আমি জানি তুমি আসলে জীবো না, তুমি জিতাও। জীবো বলে, আমি আপনাকে মিথ্যা কথা বলতে চাইনি, আসলে আমি পরীক্ষা দিতে চাই, তাই আমি ছেলে সেজেছিলাম। এরপর সেখানে একজন মাস্টার আসে, সে তার কাছে তার পরিচয়পত্র চায়, কিন্তু জীবো বলে, আমি সেটা দিতে পারবো না। তখন মাস্টার বলে, তাহলে আপনি পরীক্ষাও দিতে পারবেন না। জীবো কোনো উপায় না পেয়ে তার পরিচয়পত্র নিয়ে আসে। মাস্টার যখন তাকে ইয়াংলিং বলে তখন আমানের মাথা ঘুরে যায়। জীবো বলে, হ্যাঁ আমি ইয়াংলিং। এরপরে তার পরীক্ষা নেওয়া হয়। মাস্টার তার খাতা নিয়ে চলে যায়। আমান চলে যেতে চায়, ইয়াংলিং তার কাছে ক্ষমা চায়। আমান বলে, তোমার দোষ নেই, আমারই দোষ। আমি নিজে থেকেই বিয়েতে রাজি হয়েছি, একবারও তোমার মতামত জানতে চাইনি। তুমি চিন্তা করো না, আমি এই বিয়ে ভেঙে ফেলবো। এই বলে সে চলে যায়। এদিকে ইয়াং এর কাছে খবর আসে যে লিন তার সঙ্গে দেখা করতে চেয়েছে। সে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার সৈনিককে এখনই অনেক কিছুর ব্যবস্থা করতে বলে। পরদিন সে তাড়াতাড়ি লিনের সঙ্গে দেখা করতে আসে। তারা একটা রেস্টুরেন্টে আসে। ইয়াং লিনের চেহারা দেখেই বুঝতে পেরেছে যে সে হয়তো তাকে রিজেক্ট করতে এসেছে। এজন্য সে তাকে একটা গেম খেলতে বলে আর বলে, যদি তুমি গেমে যেত তাহলেই কেবল আমি তোমার কথা শুনবো। প্রায় 100 বার খেলার পরেও লিন জিতে যায়। লিন বলে, রাজকুমার, আমি বুঝতে পারছি আমি যেটা বলতে চাই আপনি সেটা শুনতে চান না, কিন্তু এখন আমার কিছু করার নেই। নিজের মনের বিরুদ্ধে গিয়ে আপনাকে বিয়ে করলে 3টা জীবন নষ্ট হয়ে যাবে। ইয়াং বলে, সত্যি কথা বলতে আমি জীবনে প্রথম তোমাকেই ভালোবেসে ফেলেছি। আমার মনে হয় না আমি তোমাকে সহজে ভুলতে পারবো। যদি তোমার সঙ্গে আমার আগে দেখা হতো তাহলে সবকিছু অন্যরকম হতো। লিন বলে, ভালোবাসা সময় দেখে হয় না, তারপরও আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, এজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলেই সে চলে যেতে থাকলে পেছন থেকে ইয়াং তাকে ডাক দেয়। তখন দেখা যায় আকাশে ফায়ারওয়ার্কস জ্বলতে শুরু করেছে। ইয়াং শেষবার হাসি মুখে তাকে বিদায় জানায়। এদিকে ইউন মহারাজের সঙ্গে দেখা করতে এসেছে এবং সে মহারাজকে বলে, আমি রাজ্যের জেনারেল অথবা জেনারেলের অ্যাডভাইজার হতে রাজি আছি। মহারাজ বলে, আমি এর আগে কতবার তোমাকে এর জন্য প্রস্তাব জানিয়েছি, প্রত্যেকবার তুমি রিজেক্ট করে দিয়েছো, হঠাৎ আজ কেন রাজি হলে? ইউন বলে, কারণ আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। আমি চাই আপনি রাজকুমার ইয়াং আর লিনের বিয়ে ভেঙে ফেলবেন। মহারাজ বলে, তুমি এটা কি বলছো? আমি আমার আদেশ তুলে নিতে পারবো না। আমি যদি বিয়ে ভেঙে ফেলি তুমি আমার জন্য কি করবে? ইউন তখন তাকে বলে যে সে অনেক বছর ধরে সল্ট পিটারের কেসে ইনভেস্টিগেশন করছে এবং সে কিছু প্রমাণও মহারাজকে দেখায়। মহারাজ বলে, কিন্তু শুধু তোমার কথায় আমি ওদের বিয়ে ভাঙতে পারবো না। সে লিনকে ডেকে নিয়ে আসতে বলে। একটু পর লিনকে মহারাজের কাছে আনা হয় এবং তার কাছে জানতে চায় সে কেন এই বিয়েটা করতে চায় না। লিন বলে, মহারাজ, রাজকুমারের সঙ্গে আমার ওই ধরনের কোনো সম্পর্ক নেই। তখনই ইয়াং সেখানে আসে। সেও একই কথা বললে মহারাজ বলে, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি লিনকে পছন্দ করো, এখন আবার কি হলো? ইয়াং বলে, আমি এত বছর বর্ডারে থেকেছি, আমি আপনার কাছে কিছুই চাইনি, আজ একটা জিনিসই চাইছি, লিনের সঙ্গে আমার বিয়ে ভেঙে দিন। দেখা যায় বাইরে মন্ত্রীরা সবাই দাঁড়িয়েছিল। মহারাজ ভেতরে তাদেরকে বকা দিয়ে বের করে দেয়। এরপর মন্ত্রীদের ভেতরে ডাকে। বাইরে বসে এরা 3জন ঝগড়া করতে শুরু করে। ইউন বলে, তোমার মতো মেয়ে আমি জীবনে দেখিনি। এই বলো আমাকে পছন্দ করো, এখন আবার তোমার রাজকুমারকে ভালো লেগে গেছে। ইয়াং বলে, তোমার কি সমস্যা? তুমি নিজের মুখ বন্ধ রাখো আর শরীরের যত্ন নাও, কারণ
আমার বিয়ের দিন তোমাকে নিজে আসতে হবে। ভেতরে বসে মহারাজ বলে, এটা কি কোনো ঝগড়া করার জায়গা? তারা এরপর চলে যায়। রাতের বেলা লিন আর ইউন একসঙ্গে দেখা করতে আসে। এরপর তাদের কথায় আমরা বুঝতে পারি আসলে এই সব কিছু তাদের প্ল্যান। লিন ইয়াংকে বলেছে, ইউন সল্ট পেটারের কেস তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে বেচু রাজ্যের কিছু স্পাই আমাদের রাজ্যে আছে। আমার মনে হয় আপনারও এই বিষয়ে সন্দেহ রয়েছে। তাদেরকে ধরার জন্য আমাদেরকে একটা নাটক সাজাতে হবে। মহারাজের কাছে গিয়েও তারা এই কথাটা বলে। লিন বলে, মহারাজ, আমাদের বিয়ে তো ভেঙে গেছে, তবে এটা এখনই অ্যানাউন্স করার দরকার নেই। ইয়াং বলে, মন্ত্রীরা যখন জানতে পারবে ইউন আর আমার মধ্যে এখন লিনকে নিয়ে শত্রুতা হয়েছে, তাহলে তারা তাদের কাজ চালিয়ে যাওয়ার আরো সাহস পাবে। তখন আমরা তাদেরকে ধরে ফেলবো। পরদিন আমান ইউনকে একটা নামের লিস্ট দেয় যে সকল অফিসিয়ালরা গত কয়েক বছরে মিলিটারিতে কাজ করেছে, এবং এখানে ইয়াং এর মাস্টার কং এর কথা লেখা আছে। রাতের বেলা কং মিনিস্টার চেনের সঙ্গে দেখা করতে আসে, তবে তখন চিয়ান তাকে দেখে ফেলে। এখানে তারা বলাবলি করছিল বেইচু রাজ্যের বর্তমান রাজা হয়েছে তৃতীয় রাজকুমার। এরপর আমাদেরকে বেইচু রাজ্যের তৃতীয় রাজকুমারকে দেখানো হয় যে বর্তমানে রাজা। একটু পরেই সেখানে চেন আসে এবং এখানে আমরা জানতে পারি সে এই রাজকুমারকে রাজা হতে সাহায্য করেছে, যার কারণে রাজা তাকে এখন এই বেইচু রাজ্যের একজন মিনিস্টার বানিয়ে দিয়েছে। রাজা জিজ্ঞেস করে, আপনি নাইউ রাজ্যকে ধোঁকা দিয়ে আমাকে কেন সাহায্য করলেন? তখন সে বলে, কারণ আমাকে অনেক পাওয়ারফুল হতে হবে। ওই রাজ্যে এমন একজন আছে যাকে আমি নিজের কাছে আনতে চাই। এদিকে ইউন আর আমান রেস্টুরেন্টে ছিল। তখন লিন ইয়াং লিনকে নিয়ে সেখানে আসে। এরপর সে তাড়াহুড়া করে ইউনকে নিয়ে চলে যায়। এরা দুজন একসাথে এখানে বসে। আমান বলে, তুমি আমাকে আর রাজকুমার বলে ডেকো না, আমান বলে ডেকো। রাতের বেলা দেখা যায় আমান একা একা ড্রিঙ্ক করছে। সে কল্পনা করে সেই ইয়াংলিংকে জিজ্ঞেস করেছে, তুমি বিয়ে ভাঙার ব্যাপারে কিছু বললে না তো? তখন সে বলে, আপনি যেহেতু বিয়ে ভাঙার জন্য চিঠি পাঠিয়ে দিয়েছেন, তাহলে হয়তো আর কোনো সমস্যা হবে না। একটু পর সেখানে ইউন আসে। সে বলে, তোমার কি হয়েছে? আমান বলে, আমি ওর মনের কথা জানতে না চেয়ে ওর সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেছি। ও হয়তো আমাকে ঘৃণা করে। ইউন বলে, এখন যে ওর জন্য কষ্ট পাচ্ছ, আবার বিয়ে ভেঙেও দিতে চাইছো, এখন কি ওর মনের কথা জেনে নিয়েছো? ও কি সত্যি বিয়েটা ভাঙতে চায়? আমান কিছুই বলে না। রাতের বেলা লিন তার বাবা মায়ের মেমোরিয়াল ট্যাবলেটের সামনে এসে তাদেরকে বলতে থাকে, আমি আগামীকাল আমাদের সম্পত্তি নিয়ে আসতে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। পরদিন লিন গাড়ি ঘোড়া নিয়ে তার বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি আনতে যায়। সেই লোকটাকে ডাক দিয়ে ছোট্ট একটা বক্স দেয়। লিন বলে, বাকি জিনিস কোথায়? আপনি চিন্তা করবেন না, আমি গাড়ি নিয়ে এসেছি। সেই লোক বলে, আপনার নামে শুধু এই একটা জিনিসই আছে। লিনসি বলে, হয়তো এটা অনেক বড় কোনো চেক। লিন সেটা খুললে দেখতে পায় একটা বড় কাগজে বড় করে লেখা, জীবনে সবসময় স্ট্রং থাকবে। এটা দেখে তো তাদের মাথা ঘুরে যায়। তবে এখানে তারা কিছু বলে না। বাড়িতে এসেই হুয়া চিৎকার করে কাঁদতে থাকে। সে বলে, 5 লাখ স্বর্ণমুদ্রা কোথায়? তারা কেউই বুঝতে পারছিল না যে কি হচ্ছে। হঠাৎ করে ইউনশি দেখতে পায় হুয়ার চোখের পানি পড়ে ভেতরে আরো কিছু লেখা দেখা যাচ্ছে। হুয়া বলে, তাহলে বেশি করে কান্না করো। লিন সেটার উপর পানি ঢেলে দেয়। পরে দেখা যায় উপরের কাগজটা আলাদা হয়ে খুলে গেছে, ভেতরে একটা নকশা রয়েছে। উপরের কাগজ মিলিয়ে সেখানে মার্ক অনুযায়ী সে বুঝতে পারে এই জায়গায় হয়তো তার বাবার রেখে যাওয়া সম্পদ রয়েছে। তবে এটা হলো জিয়াং শহরে। জিয়াং শহর গত 10 বছর ধরে বেইচু রাজ্যের আন্ডারে রয়েছে। তার মানে তার বাবা মায়ের সম্পত্তি তার আর পাওয়া হবে না। রাতের বেলা ইউন লিনের কাছে আসে আর বলে, আমি ভেবেছিলাম দুঃখে তুমি কান্না করছো। সে তার হাতে কতগুলো টাকা দিয়ে বলে, আমার কাছে হয়তো 500 স্বর্ণমুদ্রার সমান টাকা হবে না, তবে তোমার ভরণ পোষণের চেয়ে বেশি আমি করতে পারবো। লিন সেগুলো ফিরিয়ে দিয়ে বলে, তোমার টাকা আমি চাই না, তুমি আমাকে কিছু মিলিটারি স্ট্র্যাটেজি শেখাও, যাতে আমি জিয়াং শহরে গিয়ে আমার বাবা মায়ের সম্পত্তি উদ্ধার করতে পারি। সে তাকে ওই নকশা দেখালে ইউন বলে, এটা শুধুমাত্র তোমার বাবার রেখে যাওয়ার কোনো গুপ্তধনের নকশা নয়, এটার মধ্যে আরো অনেক কিছু আছে। কাল ইয়াংলিংকে নিয়ে তুমি রেস্টুরেন্টে চলে এসো। পরদিন রেস্টুরেন্টে কথায় কথায় ইয়াং বলে, আমি এটা কখনোই বিশ্বাস করিনি যে তোমার বাবা আমাদেরকে ধোঁকা দিতে পারে। ইউন বলে, তুমি এই কথা বিশ্বাস করনি? কিন্তু তুমি তো বলেছিলে যে আমার বাবা ধোঁকা দিয়েছে, যার কারণে এত এত মানুষ মারা গেছে। ইয়াং বলে, আমি তখন অনেক ছোট ছিলাম, আমি কি এত ষড়যন্ত্র বুঝতাম? আমার একটা কথার কারণে তোমার আর আমার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তাই না? সে তখন ইউনের কাছে ক্ষমা চায়। এরপরে লিনেরা সেই নকশা নিয়ে চলে আসে। এখানে নকশার উপরে 2টা ক্যাম্পের সিল লাগানো ছিল, যার মধ্যে ওই সময় একটার ক্যাপ্টেন ছিল মাস্টার কং। ইয়াং বলে, অসম্ভব, সে যদি কোনো স্পাই হতো তাহলে আমি এতদিন বেঁচে থাকতাম না। লিন বলে, আপনি যেটা বলেছেন সেটা একদম সত্যি কথা, তবে
যেহেতু সন্দেহ ওনার উপর গেছে, তাহলে তাকে ইনভেস্টিগেশন করাই হবে উত্তম কাজ। এতে আপনি সবাইকে প্রমাণ করে দিতে পারবেন যে আপনার মাস্টার কখনোই খারাপ ছিল না। এরপরে আরেকটা যে সিল ছিল, সেখানে ওই সময় ক্যাপ্টেন ছিল মিনিস্টার চেন। এতে তাদের দুজনের উপরেই সকল সন্দেহ যায় এবং তারা ডিসিশন নেয় তারা সবাই এক হয়ে এই দুজনের উপরে ইনভেস্টিগেশন করবে। ইয়াং বাড়িতে আসলে তার মাস্টার তার কাছে আসে। সে বলে, 2 দিন ধরে লিন ম্যাডামকে আপনার সাথে দেখছি না, আপনার কি ওনার সঙ্গে ঝগড়া হয়েছে? রাজকুমার, ছোট ছোট বিষয়ে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না, এতে নিজেই কষ্ট পাবেন। সে কাশতে শুরু করলে ইয়াং তার কাছে আসে। তার মাস্টার চলে গেলে ইয়াং মনে মনে বলে, সত্যি কি আপনি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন? পরদিন লিন আর ইউন একসাথে আসছিল। লিন বলে, রাজকুমার ইয়াং আমাকে ডেকেছে। তারা দুজন কথা বলছিল, তখনই সেখানে অনেকগুলো মেয়ে চলে আসে। লিন নাটক করে বলে, তুমি আমার কাছ থেকে দূরে থাকবে, ভুলে যেও না এখন তোমার থেকে আমার স্ট্যাটাস অনেক উপরে। ইউন বলে, তুমিও একটা জিনিস মনে রেখো, যত উপরে উঠবে তত জোরে নিচে পড়বে। এই বলে রাগ দেখিয়ে তারা বাইরে চলে যায়। বাইরে আসলে লিন ইশারা করে ইউনকে বলে, হেসো না। ইউন তখন মুখ কালো করে ফেলে। এরপরে তারা দুজন যার যার রাস্তায় চলে যায়। লিন ইয়াং এর কাছে আসলে তারা তাদের প্ল্যান শুরু করে দেয়। ইয়াং এর মিলিটারির বিষয়ে কিছু আলোচনা করার আছে, তাই লিন বলে, আমি তাহলে আপনার প্রাসাদটা ঘুরে দেখি। লিন বাইরে আসলে কং এর সাথে তার দেখা হয়। লিন কং এর ঘরে যায়। অন্যদিকে ইয়াং ধীরে ধীরে রিপোর্ট করছিল এবং কিছুই বলছিল না, আসলে সে তো সময় কাটাচ্ছিল। এদিকে ইউন রাস্তায় বসে ড্রিঙ্ক করছিল। তখন সেখানে চিয়ান আসে। ইউন মনে মনে ভাবে, এই গাড়িতে তো চিয়ানের বাবার থাকার কথা। তবে এরপর সে চিয়ানের সাথে তার গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে কং এর কানে কানে কেউ কিছু একটা বললে কং তাড়াতাড়ি তার ঘরে যায় এবং তার গুপ্ত তথ্য বের করে বুঝতে পারে যে সে এগুলো যেরকম রেখে গেছে সেরকমই আছে। এদিকে ইউন চিয়ানকে বলে, যদি তুমি জানতে পারো তোমার কাছের মানুষ তোমাকে ধোঁকা দিচ্ছে, তখন তুমি কি করবে? চিয়ান বলে, আমার কি করার আছে? ইউন বলে, তুমি চাইলেই অনেক কিছু করতে পারো। এরপর সে ঘুমের নাটক করে। অন্যদিকে কং ভেতরে এসে দেখে লিন সবার জন্য পিঠা বানিয়েছে। সে বুঝতে পারে সে শুধু শুধুই ভয় পেয়েছে। এদিকে বাড়ির কাছে আসলে ইউন বলে, আমি জানি তুমি হয়তো কিছু জানতে পেরেছো। বিষয়টা যদি আমাদের রাজ্যের বিষয় হয়, তাহলে আমি তোমার কাছে পুরোটা জানতে চাই। তারা নামলে দেখা যায় লিন আর ইয়াং সেখানে এসেছে। এদের দুজনকে একসাথে দেখে ইয়াং লিনের হাত ধরে। ইউন মনে মনে বলে, শয়তান একটা, জানে যে আমি নাটক করছি, এখন সাথে ও নাটক করছে। এরপরে তারা ভেতরে চলে যায়। রাতের বেলা লিন একটা আঙুর ফল মুখে দিয়ে বুঝতে পারে এটা অনেক টক। এরপর সে সেটা ইউনকে দেয় আর বলে, তুমি মিনিস্টার চেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলে, তাহলে তার মেয়েকে নিয়ে ফিরে আসলে কি করে? ইউন তাকে পুরোটা খুলে বলে। তারপরও লিন রেগে থাকলে সে তাকে একটা কিস করে আর বলে, আঙুর ফলের চাইতে তো তুমি বেশি টক। লিন এরপরে তাকে একটা কাগজ দেখায়। সে বলে, মাস্টার কং এর ঘর চেক করে আমি এই লিস্টটা পেয়েছি, আমি নামগুলো মনে রেখেছিলাম, বাড়িতে এসে লিখেছি। এরপরে তারা চারজন এই নামগুলো নিয়ে বসলে আমান বলে, এগুলো নতুন সেন্সরদের নাম। ইয়াংলিং বলে, হয়তো এরা প্রশ্ন চুরির মাধ্যমে নতুন সেন্সর হয়েছে, খাতা চেক করলেই বোঝা যাবে। এরপর তারা দুজন মিলে ওইসব লোকেদের খাতা চেক করে এবং এদের মধ্যে একজনকে তাদের সন্দেহজনক মনে হয়। পরদিন রাজদরবার দেখানো হয়। একটু পরেই নতুন সেন্সর হিসেবে ইউন সেখানে আসে। মহারাজ বলে, শুনেছি ইম্পেরিয়াল এক্সামে নাকি নকল হয়েছে। সে রেগে গেলে তারা সবাই ক্ষমা চায়। মহারাজ ইউনকে বলে, আমি চাই এই কেসটা তুমি তদন্ত করবে। ইউন যখন চলে যাচ্ছিল তখন মিনিস্টার চেন তাকে বলে, এখন তোমাকে অনেক দায়িত্ববান মনে হচ্ছে, মহারাজের তোমার উপর অনেক ভরসা রয়েছে। তবে তুমি তো নতুন, তাই তোমাকে আমি একটা কথা বলি, ঝাড়ু সবকিছু পরিষ্কার করে, কিন্তু পরিষ্কার করতে গিয়ে সে নিজে কিন্তু ময়লা হয়ে যায়। তুমিও সবকিছু পরিষ্কার করতে গিয়ে নিজেকে ময়লা করে ফেলো না। আমার মেয়ে অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করে, এখন যদি তুমি তাকে বিয়ে করো, তাহলে তোমার চাচা আর আমার সুবাদে তুমি অনেক উপরে উঠে যাবে। তখন ইউনের চাচা এসে ইউনকে সেখান থেকে নিয়ে যায়। এরপরে মিনিস্টার চেন আর কং একসঙ্গে কথা বলছিল। তারা বলছিল, ইউনের বয়স কম, কিন্তু ও যেহেতু এখন ক্ষমতা পেয়ে গেছে, তাই আমাদের একটু সাবধানে থাকতে হবে। এদিকে চিয়ান যখন জানতে পারে তার বাবা ইউনের সাথে তার বিয়ে ঠিক করেছে, সে প্রথমে খুশি হয়। চিয়ানের বাবা বলে, আমি তো ভাবতেই পারি না মহারাজ তাকে সেন্সর বানিয়ে দিয়েছে। চিয়ান বলে, ও এই জন্যই আগে যখন তার কোনো টাইটেল ছিল না তখন সে আমার যোগ্য ছিল না, এখন এক রাতের মধ্যে সে আমার যোগ্য হয়ে গেল। তার বাবা তখন তাকে বকা দিয়ে বলে, তুমিই তো ওকে পছন্দ করতে।
এখন তোমাকে বিয়ে করতেই হবে। লিন আর ইউন একসঙ্গে কথা বলছিল। ইউন বলতে থাকে, তুমি চিন্তা করো না, ওনাদের সত্যি বের করার উপায় আমি পেয়ে যাব। চিয়ানকে আমি বিয়ে করব না। কিন্তু তখন চিয়ান সেখানে আসে আর বলে, ইউন ভাইয়া চলো বিয়ে করে নেই। সে বলে, আমি এই রাজ্যের নাগরিক, আমি সবকিছু দেখে চোখ বন্ধ করে রাখতে পারি না। বাবা বিয়ের জন্য বলছে, তাই আমরা তার প্ল্যান মতো চলেই তাকে ধরবো। সে বলে, লিন তুমি কি রাজি আছো? ইউন বলে, ওকে কেন জিজ্ঞেস করছো, আমি তো রাজি না। কিন্তু লিন বলে, এটা অনেক ভালো একটা বুদ্ধি। পরদিন ইউন চিয়ানের বাবাকে বলে, গতকাল আপনি আমাকে যে কথাটা বলেছিলেন আমি এই ব্যাপারে ভেবেছি, আমার মনে হয় আমার চিয়ানকে বিয়ে করে নেওয়া উচিত। এটা শুনে তো চিয়ানের বাবা অনেক খুশি হয়ে যায়। ইউন বলে, বিয়েটা আমি অনেক ধুমধাম করে করতে চাই, তবে এজন্য একটু টাইম দরকার, তাই আগে আমি এঙ্গেজমেন্ট করে রাখতে চাই। চিয়ানের বাবা এতেই খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ইউন এঙ্গেজমেন্ট করতে যাবে, সেই সব জিনিস লিন দেখছিল আর খুশি হচ্ছিল। ইউন বলে, তোমার কি একটুও খারাপ লাগছে না? সে বলে, তুমি কি সত্যি বিয়ে করতে যাচ্ছ নাকি নাটক করতে যাচ্ছ? এটার জন্য আবার খারাপ লাগার কি আছে? আমি আরো দেখি কোনো কিছুতে যাতে তাদের সন্দেহ না হয়। একটু পর লিন চিয়ানের বাবার কাছে গিয়ে বলে, শুনলাম আজ চিয়ানের এঙ্গেজমেন্ট, তাই তার জন্য একটা গিফট নিয়ে এসেছি। তখনই সেখানে ইউন আসে। লিন বলে, কত সুন্দর একটা মেয়ে চিয়ান, সে কিনা এই লোকের মতো একটা ছেলেকে বিয়ে করছে। ইউন বলে, সবাই তো আর তোমার মতো অন্ধ না, তারা ভালো মানুষ চেনে, ট্যালেন্ট চেনে, তাই আমাকে চুজ করেছে। লিন এরপর ভেতরে চলে যায়। ইউন তার সকল জিনিসপত্র ভেতরে নিয়ে যেতে বলে। অন্যদিকে লিন চিয়ানের সঙ্গে দেখা করতে আসে। এরপরেই চারদিকে শোনা যায় চিয়ান চিৎকার করে বলছে, চোর এসেছে, চোর এসেছে। সবাই দৌড়ে গেলে দেখতে পায় চিয়ান লিনকে চোর বলছে। সে বলে, তুমি ইউন ভাইয়াকে রিজেক্ট করে দিয়ে এখন আবার আমার এঙ্গেজমেন্টে কেন এসেছো? তারা দুজন অনেক ঝগড়া করছিল, তবে তাদের ঝগড়া দেখে সৈনিকরা চলে যেতে থাকলে তারা বুঝতে পারে এভাবে তারা সৈনিকদের আটকাতে পারবে না, তাই তারা একে অন্যের চুল ধরে টানাটানি শুরু করে। এদিকে ইউন স্টাডি রুমে কিছু তদন্ত করছিল, কিন্তু তখন চিয়ানের বাবা এসে বলে, আপনি কি কিছু খুঁজছেন? এরাও বুঝতে পারে যে মিনিস্টার চেন এখানে আসেনি, তাই তারা মারামারি বন্ধ করে দেয়। এরপর তারা কল্পনা করে গতকাল তারা যখন প্ল্যান করেছে তখন ইউন বলছিল যে লিন সর্বোচ্চ চেষ্টা করবে মিনিস্টার চেনকে আটকে রাখার জন্য, তবে যদি সে না আসে তখন লিন তার কাছে সেই বেইচু রাজ্যের টোকেন খুঁজে বের করবে। চিয়ান বলে, আমি সত্যিই জানি না বাবা সিল কোথায় রেখেছে। লিন বলে, ভালো করে ভেবে দেখো, এমন কোনো জায়গা যে জায়গায় তুমি কখনোই যেতে পারো না বা তোমার মাও যেতে পারে না। এদিকে মিনিস্টার চেন ইউনকে বলে, আপনি এখানে কি খুঁজছেন? ইউন বলে, আসলে মহারাজ আমাকে যে কাজটা দিয়েছে, আমি ভাবলাম আপনার স্টাডি রুমে একটু খুঁজে দেখি, হয়তো কিছু পেতে পারি, তবে কিছুই পাইনি। এই বলে সে চলে যেতে থাকলে মিনিস্টার চেন বলে, একটু দাঁড়ান। অন্যদিকে চিয়ান বলে, আমাদের এনসেটেল হলে আমরা যেতে পারি ঠিকই, তবে কোনো কিছু ধরতে পারি না, এই একটা জায়গায় আছে। মিনিস্টার চেন বলতে থাকে, তুমি কি ভেবেছো আমি জানি না? তুমি আর লিন আজকে এক হয়ে এখানে এসেছো, এরপর লুকিয়ে আমার স্টাডি রুমে ঢুকেছো। তার মানে তুমি আমার স্টাডি রুম থেকে রাজ্যের কোনো সিক্রেট তথ্য বের করতে চাও। আমার মনে হয় তুমি কোনো স্পাই, ঠিক তোমার বাবা যেমন ছিল তুমিও তাই। ইউনের তো তখন ভীষণ রাগ উঠে যায়। মিনিস্টার চেন তাকে বন্দি করতে বলে, কিন্তু ইউন উল্টো তার দিকে তলোয়ার ধরে, কারণ লিনের ওই টোকেনটা খুঁজতে একটু সময় লাগবে। এরপরে এরা বাইরে চলে আসে। এর মধ্যেই কং আরো সৈন্যদের নিয়ে ইউনকে আটক করতে আসে। এদিকে তারা এনসেটেল হলে গিয়ে সবগুলো মেমোরিয়াল ট্যাবলেট দেখতে থাকলে লিনের একটা দেখে সন্দেহ হয়। সে তখন সেটা ভেঙে ফেলে আর সেটার ভেতর থেকেই বেইচু রাজ্যের টোকেন বেরিয়ে আসে। অন্যদিকে ইউনকে বাঁচাতে সেখানে ইয়াং চলে আসে। তাকে দেখে কং ভয় পেয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কং এর অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তবে সে উল্টো রাস্তায় যেতে থাকে। ইয়াং তখন বুঝে যায় যে তার সন্দেহ সত্যি। এদিকে চিয়ানকে তার মা ধরে মারতে থাকে। চিয়ান বলে, বাবা আমাদের ভরণ পোষণ দেয় ঠিকই, তবে বাবা যে কাজটা করছে এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারবো না। মা, তুমি যদি বাবাকে ধরিয়ে না দাও তাহলে একদিন আমাদের পুরো বংশ শেষ হয়ে যাবে। এদিকে লিন সেই টোকেনটা দেখায়। এরপরে তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। পরের সিনে দেখা যায় ইউন ইয়াং এর কাছে আসলে ইয়াং বলে, আমার মন অনেক দুর্বল, তাই না? আমার উচিত মাস্টার কংকে মেরে ফেলা, কিন্তু আমি ওনাকে জেলে দিয়েছি। উনি আমার বাবার মতো, এতেই ওনার ব্যবহার আমার এত খারাপ লাগছে। তুমি এতগুলো বছর ধরে কিভাবে তোমার বাবার অপমান সহ্য করছো? ইউন বলে, খারাপ আমারও লেগেছে, কিন্তু পরে যখন আমি বুঝতে পেরেছি আমার বাবা এরকম কাজ করতে পারে না, পরে আমি সব ভুলে গেছি। ইয়াং বলে, হ্যাঁ তুমি বড় হয়ে গেছো, বড় হয়ে তুমি আমাকেও ভুলে গেছো। এখন তুমি আমাকে রাজকুমার বলে ডাকো।
আমরা এক বিছানায় ঘুমানো বন্ধু, অথচ তুমি আমাকে কত সম্মান দিয়ে কথা বলো। এমনকি আমার ছোট ভাইকে পর্যন্ত নাম ধরে ডাকো, কিন্তু আমাকে পারো না। ইউন বলে, আমি তোমার ডাক নাম ধরে ডাকি না বলে তুমি রেগে আছো? ঠিক আছে, যাও। ইয়াং এরপর চলে যায়, তবে তার চেহারা দেখে বোঝা যায় সে এতে খুশি হয়েছে। এরপরে জেলখানায় ইউন মিনিস্টার চেনের সঙ্গে দেখা করতে আসে। সে সাথে করে খাবার নিয়ে এসেছে। মিনিস্টার চেন বলে, শুধুমাত্র অন্য রাজ্যের একটা টোকেন দিয়ে তোমরা এটা কখনোই প্রমাণ করতে পারবে না যে আমি অপরাধী। ইউন রেগে গিয়ে বলে, এখনো সময় আছে, স্বীকার করে নিন, তাহলে অন্তত আপনার পরিবার বেঁচে যাবে। মিস্টার চেন বলে, তোমরা কোনোদিনও পারবে না, শুধু শুধু চেষ্টা করো না। সে একটু ড্রিঙ্ক করে। ইউন বলে, এটা আপনার বিশ্বাস, তবে আমি আর রাজকুমার মহারাজকে সবকিছু বলেছি। মহারাজ বিশ্বাস করেছে, আর আপনি এইমাত্র যে ড্রিঙ্কটা করলেন এটা পাঠিয়েছে। আপনি কি জানেন এটাতে বিষ আছে? আপনি বলুন, আপনার কি খারাপ লাগছে না? পেটে ব্যথা করছে না? মিনিস্টার চেন দাঁড়িয়ে বলে, অসম্ভব, একটা টোকেন দিয়ে তোমরা কিভাবে এটা প্রমাণ করতে পারো? সে বলে, তুমিও তোমার বাবার মতোই। তোমার বাবা আমার এই হাতে মরেছিল। আমি যখন তার গায়ে আঘাত করেছিলাম, তার রক্ত আমার সারা চেহারায় চলে আসে। বরফে ঠান্ডার মধ্যে উষ্ণতা পেয়ে আমার খুব ভালো লেগেছিল। সে আমার পথের কাঁটা হয়ে গিয়েছিল। তার চেহারাটা তখন কেমন লাগছিল জানো? একদম এখন তোমাকে যেরকম দেখাচ্ছে এরকম, রাগ আর ঘৃণায় ভরা। ইউন তাকে ধরে বলে, বন্ধ কর, চুপ কর। সে বলে, রাগ হচ্ছে? তাহলে মারো আমাকে, এরপর তোমাকেও জেলে পচে মরতে হবে। কারণ মানুষ সেটাই বিশ্বাস করে যেটা তারা চোখে দেখে। ইউন বলে, ভুল কথা। মানুষ যেমন অন্যায় করে, আবার সেই মানুষের মধ্যেই মানুষ রয়েছে যারা সেই অন্যায়ের প্রতিবাদ করে, কোনো বিষয় সন্দেহ হলে তদন্ত করে। 1000 বছর লেগে গেলেও সত্য ঠিকই বাইরে চলে আসে, যেমনটা আজ এসেছে। হুজুর, আপনি কি লিখেছেন? তখন এক মিনিস্টার বেরিয়ে বলে, জি, আমি প্রত্যেকটা কথা লিখে ফেলেছি। মিনিস্টার চেন বলে, তার মানে তুমি আমাকে মিথ্যা কথা বলেছো? সে বলে, হ্যাঁ বলেছি। আমার বাবা এবার শান্তি পাবে। সে দেশের জন্য জীবন দিয়েছে, মানুষ তাকে সম্মান করবে। আর আপনি শুধুমাত্র নিজের সম্পদ বাড়ানোর জন্য নিজের দেশকে বিক্রি করে দিয়েছেন। 1000 বছর পরেও মানুষ আপনাকে ঘৃণাই করবে। চলে যাওয়ার আগে সে বলে, এবার সত্যি সত্যি মহারাজ আপনার জন্য বিষ পাঠাবে। ইউন যখন চলে যাচ্ছিল, তখন ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে মহারাজের কণ্ঠ শোনানো হয়, যেখানে মহারাজ বলছিল 10 বছর আগে জেনারেল লুকে মিনিস্টার চেন ফাঁসিয়েছিল, তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। জেনারেল লুকে শহীদ হিসেবে ঘোষণা করা হচ্ছে এবং আমরা সবাই তার কাছে ক্ষমা প্রার্থী। এরপর দেখা যায় ইউন তার বাবার মেমোরিয়াল ট্যাবলেট 10 বছর পর তাদের বাড়ির অ্যানসেন্ট্রাল হলে রেখেছে এবং সে তার বাবাকে সম্মান করে বলে, আমি আপনার যোগ্য সন্তান না। আপনার নাম ক্লিয়ার করতে আমার 10টা বছর লেগে গেছে। বাবা, আপনি এখন নিশ্চিন্তে থাকুন, সবাই এখন আপনাকে সম্মান করবে, কেউ আর আপনার দিকে আঙুল তুলবে না। বাইরে লিন দাঁড়িয়েছিল, তবে সে ইউনকে থামায় না। এদিকে ইয়াং তার মাস্টারের কাছে আসে আর বলে, শুনেছি আপনি নাকি আমাকে ডেকেছেন। আপনি আমার মাস্টার, আমি কোনোদিন আপনার উপর সন্দেহ করিনি। আপনি কেন এরকমটা করলেন? তবে আপনি বেচু রাজ্যের স্পাই হওয়ার পরেও আমি কিভাবে বেঁচে গেলাম? যতবারই আমি আঘাত পেয়েছি, খুব সামান্য পেয়েছি। আপনি কি আমাকে রক্ষা করেছেন? আপনি একবার হ্যাঁ বলুন, আমি বিশ্বাস করব। কং মাটিতে বসে বলে, এখন আর এগুলো বলে লাভ নেই। ইয়াং বলে, আপনি বেচু রাজ্যের পরবর্তী প্ল্যান আমাকে বলুন, আমি বাবাকে বলে আপনাকে বাঁচাবো। কিন্তু কং বলে, আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আমি পরের জন্মে আপনার খেয়াল রাখবো। এরপরই তার মুখ দিয়ে ব্লিডিং শুরু হয়। ইয়াং বুঝতে পারে সে নিজেই বিষ খেয়ে নিয়েছে। কং মারা যায়। ইয়াং এর তখন ভীষণ খারাপ লাগে, কারণ গত 10 বছর এই মাস্টার তার সাথে বাবার মতো থেকেছে। পরদিন মহারাজ ইয়াংলিং এর একটা নতুন রিপোর্ট দেখে এবং বলে, এটা তো অনেক সুন্দর, তোমার মাস্টার কে? সে বলে, মহারাজ, আমি লেখাপড়া আমার বাবার কাছেই শিখেছি, তার নাম ঝোতান। মহারাজ বলে, ও, তুমি তো সেই মেয়ে যার সাথে আমানের বিয়ে ঠিক হয়েছে। আমান বলে, বাবা, দয়া করে আমাদের বিয়ে ভেঙে দিন। তবে মহারাজ তাদের মুখ দেখে কিছু একটা আন্দাজ করতে পারে। সে বলে, মানে তোমরা এখন আমাকে কি মনে করেছো? আজ এ এসে বলো বিয়ে ভেঙে দিন, কাল সে এসে বলো বিয়ে ভেঙে দিন, মানে তোমরা কি আমাকে মজা পেয়েছো? তারা তখন মাটিতে বসে পড়ে। ইয়াংলিং বলে, মহারাজ রাগ করবেন না, আমি রাজকুমারের যোগ্য না। আমান বলে, একদমই না, আমি ইয়াংলিং এর যোগ্য না। মহারাজের তখন হাসি পাচ্ছিল। সে সিরিয়াস কণ্ঠে বলে, তোমাদের বিয়ে ভাঙা হবে না, তোমরা এখনই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। এরপরে তারা দুজন ইয়াংলিং এর সেই প্যাভিলিয়নে আসে। সে বলে, রাজকুমার, মহারাজ এখন রেগে আছে, কয়েকদিন বিয়ে ভাঙার কথা বলবেন না। আমান বলে, তুমি কি জানতে চাও আমি বিয়েটা কেন ভাঙতে চাই? ইয়াংলিং বলে, আমি জানি, আমি একটা মেয়ে হয়েও ছেলেদের পোশাক পরে কৃষিকাজ করেছি, কোনো রাজকুমার এরকম মেয়েকে পছন্দ করবে না।
আমান বলে, তুমি এসব কি বলছো? তুমি ছেলে সেজে থাকো বা মেয়ে সেজে থাকো, আমার কাছে তুমি সবসময় পছন্দের। আমি শুধু তোমাকেই নিজের স্ত্রী বানাতে চাই। ইয়াংলিন বলে, তাহলে আবার বারবার বিয়ে ভাঙার কথা বলেন কেন? সে বলে, তুমিই তো বলেছিলে তুমি আমাকে বিয়ে করতে চাও না। এবার আমি শেষবার তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি কখনোই আমাকে পছন্দ করোনি? ইয়াংলিন তখন ধীরে ধীরে তার গালে একটা কিস করে দেয়। আমান ভীষণ খুশি হয়ে যায় আর এরপর কিস করতে শুরু করে। এদিকে ইয়াং লিনের হাতে তাদের বিয়ে ভাঙার আদেশ দেয়। সে বলে, দুর্ভাগ্য আমার, তোমাকে নিজের জীবনে পেলাম না। তখন ইউন এসে বলে, দুর্ভাগ্যের কি আছে, তোমার বন্ধু তো পেয়েছে। ইয়াং বলে, তুমি আমাকে মারলে কেন? এরপর তারা দুজন দুজনকে মারতে শুরু করে। লিন এগুলো দেখে চলে যায়। গাড়িতে আসার সময় ইয়াং বলে, আমি আগামীকাল বর্ডারে চলে যাব। সমস্যা হলো এখন আমার মিলিটারির একজন অ্যাডভাইজার নেই। একটু পরেই ইউন তার আঙ্কেল আর দাদিকে বলে যে সে মিলিটারিতে যেতে চায়। আঙ্কেল তো কোনোভাবেই রাজি হয় না। তার দাদিও বলে, আমার ভালো লাগছে না, আমি ঘরে চলে যাচ্ছি। আঙ্কেল বলে, তুমি ঘরে চলে যাও, কিন্তু ইউন বলে, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। অন্যদিকে লিন দাদিকে দেখে বলে, কি হয়েছে? দাসী বলে, বড় ম্যাডাম অসুস্থ, অথচ সে ডাক্তার ডাকতে দিচ্ছে না। বড় ম্যাডাম তখন বলে, আমি ভালো হয়ে কি করব? আমার নাতি যুদ্ধে চলে যাচ্ছে। লিন বলে, আপনি ভেঙে পড়বেন না, সে যেহেতু ডিসিশন নিয়েছে তাহলে সে অবশ্যই নিজের খেয়াল রাখবে। ইউনকে তার আঙ্কেল বলে, সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছো তাহলে নিজের যত্ন নিও আর ভালোই ভালোই বাড়িতে ফিরে এসো। এরপরে ইউন বাজারে দাঁড়িয়েছিল আর ভাবছিল, এত বড় একটা কথা আমি লিনকে কিভাবে বলবো, কি বলে বোঝাবো। তখন পিছন থেকে লিন ডাক দেয়। ইউন বলে, আজ আমি সারাদিন তোমার সাথে থাকবো। তারা একসাথে অনেক কিছু কেনাকাটা করে, অনেক মজাও করে। এরপর ইউন বলে, চলো লাস্ট তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। দেখা যায় তারা একটা নৌকা এসেছে। লিন বলে, তুমি হঠাৎ করে আমাকে এখানে কেন আনলে? ইউন বলে, কারণ এটাই সেই জায়গা যেখানে আমি তোমার মতো একটা মেয়েকে দেখেছি। সে বলে, আমার মতো মেয়ে মানে? নির্দয়, কঠোর। সে বলে, তোমার মতো মেয়ে মানে সেই মেয়ে যে দুনিয়ার পরোয়া না করে নিজের পরোয়া করে। আমার বাবাকে যখন নির্মমভাবে ফাঁসানো হয় তখন আমার মা আমাকে নিয়ে নদীতে যায় মরে যেতে। আমি কোনো মতে বেঁচে যাই। তোমাকে দেখে আমার মনে হয়, যদি আমার মা তোমার মতো হতো, যদি আমার মায়ের তোমার মতো সাহস থাকতো, তাহলে হয়তো আজ সে বেঁচে থাকতো। এরপরে সে লিনকে কিস করে। পরে বলে, আমি বর্ডারে চলে যাচ্ছি। লিন বলে, আমি বড় ম্যাডামের কাছে শুনেছি। ইউন বলে, তুমি রেগে যাওনি? সে বলে, কেন রাখবো, তোমার যেটা ইচ্ছে তুমি করবে। সে তাকে নিজের হাতে বানানো একটা ছোট ব্যাগ উপহার দেয়। ইউন বলে, তোমার মনে আছে সুন্দরী প্রতিযোগিতায় জেতার সময় আমি তোমার কাছে 3টা শর্ত বলেছিলাম? 2টা বলেছিলাম, আরেকটা রয়ে গিয়েছিল। আমার শেষ শর্ত হচ্ছে, তুমি অন্য কোনো ছেলের কাছে যেও না, আমার ফিরে আসার অপেক্ষা করো। লিন বলে, এত বড় কথা আমি দিতে পারবো না। কে জানে তুমি কবে ফিরে আসবে? পরে কি আমি তোমার আশায় বুড়ি হব নাকি? ইউন বলে, বেশি দেরি হবে না, আর এখন তো মিলিটারি থেকে 4 মাস পর পর ছুটি দেয়, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। পরদিন সকালে বাড়ির সবাই গেটের সামনে দৌড়ে আসে ইউনকে বিদায় জানানোর জন্য, কিন্তু জুয়ান বলে, মাস্টার অলরেডি চলে গেছে, কারণ সে আপনাদের কান্না ভরা চোখ দেখতে চায় না। লিন যখন ফিরে যাচ্ছিল তখন জুয়ান তাকে একটা বক্স দেয় আর বলে যে, আমার মাস্টার এটা আপনাকে দিতে বলেছে। লিন দেখে সেটাতে টাকা আর দলিল। জুয়ান বলে, এটা আমার মাস্টারের সারা জীবনের সম্পদ, এগুলো সে এঙ্গেজমেন্ট হিসেবে আপনাকে দিয়ে গেছে। লিন তখন জোরে জোরে কান্না করতে থাকে। এরপর দেখা যায় ইউনেরা ব্যারাকে চলে এসেছে। প্রতিদিন ইউন লিনকে একটা করে চিঠি লেখে, তবে লিন একটা চিঠিও পড়ে না। এরপরে বেইচু রাজ্যের সৈনিকদের সঙ্গে তাদের ফাইট শুরু হয়, কারণ তারা তাদের হারিয়ে যাওয়া শহর জিয়াংকে আবার ফিরিয়ে নিতে চায় এবং এই যুদ্ধে তারা জয়ী হয়। এই খবর যখন বেইচুর রাজার কাছে যায় তখন সে রেগে যায়। ওই সময় চ্যান এসে বলে, আপনি আমাকে একটা সুযোগ দিন, এবার আর্মিদের আমি লিড করতে চাই। একজন জেনারেল এসে বলে, তুমি এক রাজ্যকে ধোকা দিয়ে এখানে এসেছো, তুমি আমাদেরকে ধোকা দেবে না এর কোনো গ্যারান্টি আছে? চ্যান তখন তাকে মেরে ফেলে। এদিকে লিন মন খারাপ করে বসেছিল। অন্যদিকে ইউন লিনের সেই ছোট্ট ব্যাগে দেখতে পায় একটা চিরকুট আছে যাতে লেখা, তুমি চিন্তা করো না, যাই হয়ে যাক আমাদের ভালোবাসা পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে। সে চিঠিতে লেখে, ভালো আছি। এরপর সে এই শহরের একটা পাতা সেই চিঠির ভেতরে দেয় আর মনে মনে বলে, এবার তুমি তোমার জন্মস্থানে ফিরে আসতে পারবে। এদিকে বেইচু রাজ্যের মহারাজ বলে, আপনি এগুলো কি করছেন? চ্যান বলে, আমি আপনাকে রাজা হতে সাহায্য করেছি, অবশ্যই আমি আপনাকে আপনার সকল বিপদ দূর করতেও সাহায্য করব। এদিকে লিন এখনো মন খারাপ করছিল। একটু পরে আমান এসে বলে, আমরা জিয়াং শহর আবার ফিরে পেয়েছি। এতে তো তারা ভীষণ খুশি হয়ে যায়। লিন বলে, আমি আজই সেখানে রওনা হব।
কিন্তু আমান বলে এখন যাওয়া ঠিক হবে না, কারণ যুদ্ধ এখনো সম্পূর্ণ হয়নি। সৈনিকদের জন্য আমরা খাবার পাঠাতে পারছি না, জানি না ওদের কি অবস্থা। এদিকে ইউন সবাইকে বলছিল আমাদের ক্যাম্পে রেশন আনতে হলে ই পাসের সামনে দিয়ে আনতে হবে, কিন্তু এখন ই পাসে হাজার হাজার বেচু সৈন্যদের পাঠানো হয়েছে, তাই ওই রাস্তা দিয়ে কোনোভাবেই রেশন আনা সম্ভব না। অন্য রাস্তা দিয়ে রেশন আনতে অনেক সময় লেগে যাবে, ততদিনে আমাদের খাদ্য ফুরিয়ে যাবে। মানে এটা তাদের জন্য এখন অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এদিকে লিন আজও মন খারাপ করে বসেছিল। হঠাৎ করে সে ঘুমিয়ে পড়লে ইউনকে নিয়ে অনেক খারাপ একটা স্বপ্ন দেখে। সে তখন লাফিয়ে ওঠে আর তাড়াতাড়ি ইউনের লেখা চিঠিগুলো দেখে। প্রত্যেকটা চিঠিতেই লেখা ছিল আমি ভালো আছি। এটা দেখে লিনের অনেক খারাপ লাগছিল, তাই পরদিনই সে জিয়াং শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে এরা সবাই এখনো আলোচনা করছিল যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। তখন একজন সৈনিক এসে বলে, ইউন মাস্টার, একটা মেয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। ইউন বলে, চলে যেতে বলো, আমি কেন মেয়েদের সঙ্গে দেখা করতে যাব? তখন সৈনিক বলে, সে ইউজো শহর থেকে এসেছে। এটা শুনে ইউন এক দৌড় দেয়। ইয়াং বলে, যুদ্ধের সময়ও তো এত জোরে দৌড়াস না। বাকিরা তখন হাসতে থাকে। ইউন লিনকে দেখে বলে, তুমি কি আমাকে দেখতে এসেছো? সে বলে, একদমই না, আমি আমার বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি নিতে এসেছি। এত সম্পত্তি আমি একা নিতে পারবো নাকি, তাই আগে তোমার কাছে এসেছি। ইউন তাড়াতাড়ি গিয়ে তাকে কোলে নিয়ে ঘোরাতে থাকে, এরপর তার কপালে কিস করে জড়িয়ে ধরে। তখন ইয়াং চলে আসে আর বলে, হ্যাঁ, সবকিছু এখানেই করতে থাকো। এরা দুজন হাত ধরে ভেতরে গেলে সৈনিকরা ভীষণ খুশি হয়ে যায়। লিন ভেতরে এসে খাবার দেখে তার খুব খারাপ লাগতে থাকে, কারণ অল্প পরিমাণ চালে বিপুল পরিমাণ পানি দিয়ে রান্না করা হচ্ছিল, যাতে সবাই একটু হলেও পায়। সে বলে, আমি আগে আমাদের সম্পত্তি উদ্ধার করতে চাই, তাহলে অন্তত সবার খাবারের সংকট কমে যাবে। এরপরে নকশা অনুযায়ী তারা সেই জায়গায় যায় এবং মাটি ঘুরতে থাকে, তবে কিছুই পায় না। হঠাৎ করে সে সামনে তার বাবাকে দেখতে পায়, যখন সে ছোট ছিল, আর দৌড়ে তার বাবার কাছে যেত। তার বাবা এরপর তাকে নিয়ে অন্য একটা জায়গায় যেতে থাকে। সেও ধীরে ধীরে সেদিকে যাচ্ছিল। আসলে সে ছোটবেলার কথা কল্পনা করে করে এগোচ্ছিল। তার বাবা এরপর একটা ঘরের সামনে এসে বলে, এর ভেতরে আমি তোমার ভবিষ্যতের জন্য টাকা জমাচ্ছি, এই জায়গাটার কথা তুমি কিন্তু কাউকে বলবে না। লিন ভেতরে যায়, সেখানে থাকা একটা বড় প্যাটার্নের উপর সে হাত রাখে। তার বাবা তাকে বলেছিল জীবনে স্ট্রং থাকতে, যার চাইনিজ আরেকটা অর্থ দাঁড়ায় দেয়াল। সে যখন সেই দেয়ালের উপর হাত রাখে তখন এর একটা পার্ট খুলে যায়, সেটাতে চাপ দিলে পুরো দরজা খুলে যায় আর ভেতরেই দেখা যায় অনেক স্বর্ণমুদ্রা এবং অলংকার রয়েছে। লিন সেখানে একটা চিঠি পায়, যার ভেতর থেকে একটা জেট বের হলেই ইউন বলে, এটা তো আমার বাবার জেট। লিন সেখানে থাকা চিঠিটা পড়তে থাকে, যার মধ্যে লেখা ছিল, আমি জেনারেল লুকে ই পাসের সামনে পেয়েছি। পরিস্থিতি এতই ভয়াবহ ছিল যে আমি কাউকে জানাতে পারিনি আর একে একাই তাকে দাফন করে দিয়েছি। লিন অনেক ছোট, তাই এগুলো বিষয়ে আমি তাকে বলতে পারছি না, তবে যেদিন সে বড় হয়ে যাবে সেদিন অবশ্যই সে সবকিছু জানতে পারবে এবং বুঝতে পারবে। আমি তো কাউকে বলে যেতে পারছি না, তবে লিখে যাচ্ছি। জেনারেল লু কোনো বিশ্বাসঘাতকতা করেনি, তাকে চরমভাবে ফাঁসানো হয়েছে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে দেশকে রক্ষা করতে চেয়েছে। তারা কল্পনা করে লিনের বাবা আহত অবস্থায় এই চিঠিটা নিয়ে এখানে আসে। সে বলছিল, আমার দুই মেয়েকে আমি আগেই দূরে পাঠিয়ে দিয়েছি, আফসোস একটাই, আমি তাদেরকে আর দেখতে পারবো না। এরপরে সে তলোয়ার নিয়ে চিৎকার করে আবার বাইরে চলে যায়। পরে সিনে দেখা যায় সকল সৈনিকরা সেই ঘরের ভেতর থেকে জিনিসপত্র বাইরে নিয়ে যাচ্ছে। লিন ইউনকে বলে, আজ আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি, তোমরা এবার নিশ্চিন্তে যুদ্ধ করতে পারো, মিলিটারি রেশন এবার আমি দেখব। এরপরে তারা ক্যাম্পে ফিরে গেলে ইউয়ান দেখে অনেক চাল এসেছে। সে বলে, শীতের পোশাক? লিন বলে, তাও এনেছি, ওষুধও এনেছি এবং মশলাও এনেছি, আমি আপনাদের প্রয়োজনীয় সবকিছু এনেছি। এবার আপনারা যুদ্ধে জিতবেন তো? সবাই তখন চিৎকার করে বলতে থাকে, অবশ্যই। রাতের বেলা লিন ইউনের ঘরটা সুন্দর করে সাজায়। ইউন ঘরে আসলে লিন বলে, তুমি সবগুলো চিঠিতে লিখেছো তুমি ভালো আছো, তোমার কি শরীরের কোথাও আঘাত লেগেছে? সে বলে, না, আমি সত্যিই ভালো আছি। ইউন বলে, তোমার বাবা মায়ের এত কষ্টে রেখে যাওয়া সম্পত্তি তুমি এভাবে শেষ করছো, তোমার কষ্ট হচ্ছে না? লিন বলে, একদমই না, যুদ্ধে জিতে গিয়ে আমি মহারাজকে বলবো এজন্য আমাকে পুরস্কৃত করতে। লিন ঘর থেকে চলে যেতে চাইলে সে বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানেই থাকবে। সে তাকে কিস করে। এদিকে ইয়াং নিজের কাটা আঘাতে ওষুধ লাগাচ্ছিল, তখন ইউন সেখানে আসে। সে বলে, তুমি আঘাতে ওষুধ লাগাচ্ছ, দাও আমি লাগিয়ে দিই। ইয়াং বলে, 2 দিন আগের আঘাত নিয়ে এখন তোমার চিন্তা হচ্ছে, তুমি হঠাৎ আমার ঘরে কেন এসেছো? ইউন বলে, আমি তোমার ঘরে থাকবো, আমার ঘর লিন দখল করেছে। কিন্তু ইয়াং তাকে কোনোভাবেই এখানে শুতে দেবে না।
সে 2 পা মেলিয়ে দিয়ে শুয়ে থাকে আর বলে আমার একা ঘুমিয়ে অভ্যাস। ইউন তার পেটের উপর শুয়ে পড়ে। ইয়াং বলে আমি কিন্তু অনেক হাত পা ছোড়াছুড়ি করি। সে বলে ওটা আমার জানা আছে, তুমি আর আমি ছোটবেলায় একসাথেই ঘুমিয়েছি। ইয়াং চিৎকার করে বলে তুমি কি এখনো বিছানা ভিজিয়ে ফেলো? ইউন বলে পাগল নাকি, আমি কবে বন্ধ করে দিয়েছি। এরপরে জোর করেই সে সেখানে শুয়ে পড়ে। এদিকে চেনকে একজন লোক এসে বলে আমি দেখলাম নাইউর সৈনিকরা রেশন নিয়ে যাচ্ছে। সে সেখানে লিনের ছবি দেখে বলে এই ম্যাডাম তাদের সাথে ছিল। চেনের মেজাজটা ভীষণ খারাপ হয়ে যায়। সে এরপর তাদের প্ল্যান বদল করতে বলে। চেন বলতে থাকে লিন, এসেছো যখন তখন আর ফিরে যেও না, কারণ এই যুদ্ধ আমি তোমার জন্যই করছি। এরপর রাতের বেলা ইউন আর ইয়াং তাদের সকল সৈন্যদের নিয়ে পাসের উদ্দেশ্যে ফাইট করার জন্য বেরিয়ে যায়। অন্যদিকে চেন বলতে থাকে তুমি আন্দাজও করতে পারছো না আমি ইউনের জন্য কি প্ল্যান করছি। আমি এমন ব্যবস্থা করছি যে তোমার ইউন পৃথিবীতেই থাকবে না। অন্যদিকে এরা সবাই জঙ্গলের ভেতর লুকিয়েছিল। ওই সময় বেইচুর সৈন্যরা সেদিকে আসলে তারা সবাই অ্যাটাক করে দেয়। তবে সবাইকে মেরে ফেলার পর তারা বুঝতে পারে এই সকল সৈনিকদের কাছে সল্ট পিটার নেই। অন্যদিকে ব্যারাকের ভেতর হঠাৎ করেই একজন সৈনিক এসে লিনকে কিডন্যাপ করে নিয়ে যায়। লিনসি সেই সৈনিকের কাছ থেকে একটা টোকেন রেখে দেয়। দেখা যায় লিনকে চেনের কাছে আনা হয়েছে আর তাকে একটা খাঁচায় বন্দি করা হয়েছে। অন্যদিকে ইউনের কাছে এই খবর যাওয়ার সাথে সাথেই সে তাদের ক্যাম্পে ফিরে আসে। এদিকে লিনের জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার পায়ে শিকল বাঁধা। তখন চেন সেখানে আসে। সে বলে অনেকদিন পর দেখা, তুমি কি আমাকে মিস করেছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে মিস করনি। সে তখন তার বুকের আঘাত তাকে দেখায় আর বলে দেখো এই আঘাতের পরেও আমি বেঁচে এসেছি। বেইচু রাজ্যের রাজকুমারের সঙ্গে হাত মিলিয়েছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। তখন একজন সৈনিক এসে বলে আমরা পাসের যুদ্ধে হেরে যাচ্ছি। চেন ধমক দিয়ে তাকে চলে যেতে বলে। লিন বলে বেইচু রাজ্য হেরে যাচ্ছে। চেন বলে তাতে আমার কি আসে যায়, আমি এখানে এসেছি শুধুমাত্র তোমাকে বন্দি করার জন্য। লিন বলে দেশের জন্য হলেও তোমাকে আমি শেষ করে ফেলবো। চেন বলে সেটা তো ভালো কথা, তোমার সাথে মরতে আমার কোনো অসুবিধা নেই। এই বলে সে চলে যায়। এদিকে ইউন ক্যাম্পে আসলে লিনসি তাকে সেই টোকেনটা দেয়। সে বলে বেইচু রাজ্যকে না বাঁচিয়ে কোনো মন্ত্রী এখানে এসে লিনকে কেন নিয়ে যাবে। তখন তার মনে পড়ে আমান তাকে বলেছিল আমাদের রাজ্য থেকেই বেইচু রাজ্যের 3য় রাজকুমারকে কেউ সাহায্য করেছে। ইউনার বুঝতে বাকি থাকে না যে এই কাজ চেন ছাড়া আর কেউ করেনি। সে তখনই চেনের ক্যাম্পের দিকে যেতে থাকে। এদিকে চেন লিনকে বলে বিয়ের দিন স্বামী বউয়ের মাথার চুল আশ্রয় দিলে মঙ্গল হয়। লিন বলে তুমি আমার শরীর পেয়ে যাবে কিন্তু মন পাবে না। চেন রেগে বলে তাহলে মনটা কে পাবে? ইউন, তুমি এখনো আশায় আছো সে তোমাকে বাঁচাতে আসবে? লিন বলে অবশ্যই আসবে। চেন জোর করে তার মাথার চুল আশ্রয় দিতে গেলে লিন তাকে একটা থাপ্পড় মারে। চেন বলে এই প্রথম তুমি আমাকে ছুঁলে। সে বেরিয়ে গেলে লিন চিৎকার করে বলতে থাকে আমাকে ছাড়ো। সে বলে এত চিন্তা করছো কেন, আমরা একটা জায়গায় যাচ্ছি। সে তার খাঁচার উপরে একটা লাল কাপড় দিয়ে দেয়। একটু পরে ইউন ক্যাম্পে চলে আসে। তবে এখানে এত সৈনিকদের সঙ্গে সে পারছিল না। হঠাৎ করে ইয়াং সেখানে আসে আর বলে তুমি লিনকে বাঁচাতে যাও, আমি এদেরকে দেখছি। ভেতরে গিয়ে লিনের ছবি দেখে তার তো ভীষণ রাগ উঠে যায়। সে তখন সেখানে একটা বিয়ের কার্ড দেখতে পায় যাতে চেন তাকে নিমন্ত্রণ জানিয়েছে আর বলেছে একাই এসো, নয়তো বিয়ের অনুষ্ঠান ফিউনারেলে পরিণত হবে। এরপরে ইউন টেনের কথা মতো বরফে ঘেরা পাহাড়ে চলে আসে। এখানে এসে সে লাল কাপড়ে ঢাকা একটা জিনিস দেখতে পায়। সে ধীরে ধীরে তার কাছে যায়। তখন সে লিনের কণ্ঠ শুনতে পায় যেটা আস্তে আস্তে বলছিল আমাকে ছেড়ে দাও। ইউন কাপড়টা সরিয়ে লিনকে দেখতে পায়। লিন বলে তুমি চলে যাও, এটা অনেক বিপজ্জনক জায়গা, তুমি চলে যাও। ইউন তার দরজা খুলতে চায়, তবে এর সাথে সাথেই তার পা থেকে মাটি সরে যায় আর সে নিচে পড়ে যায়। এদিকে ইয়াং সেই বিয়ের কার্ডটা নিয়ে চলে এসেছে। তারা জানে সামনে বরফ আছে, তাই তারা ঘোড়াগুলোকে রেখে হেঁটে সেদিকে যেতে থাকে। এদিকে ইউনকে চেন বেঁধে ফেলেছে এবং তার এক হাতের দড়ি সে নিজের হাতে রেখেছে। সেই দড়ি ধরে টান দিলে ইউন প্রচন্ড ব্যথা পায়। চেন বলে এই খাঁচার নিচে সল্ট পিটার রয়েছে। ইউন যেখানে দাঁড়িয়ে আছে সেখানেও সল্ট পিটার রয়েছে। লিন, তুমি ওকে মেরে ফেলো, তাহলে তুমি বেঁচে যাবে। কিন্তু লিন না করে দিলে সে দড়ি ধরে আরো জোরে টান দেয় আর বলে আমি আরেকবার টান দিলে ইউনের হাত ভেঙে যাবে। লিন বলে তুমি ওকে ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। আমি তোমাকে কথা দিচ্ছি আমি জীবনে ওর দিকে ফিরেও তাকাবো না। ইউন বলে তুমি ভাবছো তুমি ওর সাথে গেলেই ও আমাকে ছাড়বে? ও এমনি আমাকে মেরে ফেলবে। চেন বলে তুমি বেশি কথা বলো।
সে ইউনের কাছে এসে বলে তুমি নিজেকে মেরে ফেলো, আমি লিনকে ছেড়ে দেব। ইউন বলে তোমার কথা আমি কিভাবে বিশ্বাস করি, তুমি ওকে যে টর্চার করছো, আমি মরে গেলে ও মরে যাবে। চেন রেগে লিনের কাছে গিয়ে তাকে ধরে বলে লিন আমার স্ত্রী, ও আমার সাথেই থাকবে। লিন বলে তুমি যে এইসব করছো, এরপর তোমার উপর আমার ভালোবাসা তো দূরে থাক, শুধু ঘৃণাই দিন দিন বাড়তে থাকে। চেন বলে ঘৃণা করো, ঘৃণা করতে তো কোনো অসুবিধা নেই, ভালোবাসা কয়দিন থাকে, ঘৃণা অনেক দিন থাকে। লিন ইউনকে ইশারা দেয়। ইউন তখন চেনকে উস্কাতে শুরু করে। সে বলে তুমি ভেবেছো এইসব করে তুমি ওর মন পাবে? 1000 বছর ওর সঙ্গে সংসার করলেও ও আমার কথাই বলবে। চেন রেগে বাইরে আসে। লিন তখন তার পায়ের দুটো শেকল খুলে ফেলে, এরপর তলোয়ার নিয়ে চেনের পেটে ঢুকিয়ে দেয় আর বলে মরবি শুধু তুই। ওই সময় চেন ছোটবেলার কথা মনে করে। একদিন সে একটা বিড়ালকে ধরতে গিয়ে বিড়ালটা তার হাতে আঁচড় দেয়। ওই সময় লিন এসে তাকে থামায় আর তার আঘাতে নিজের রুমালটা বেঁধে দিয়ে চলে যায়। চেন তখন মনে মনে বলে তুমি কি আমার জন্য চিন্তা করছিলে? বর্তমানে চেন বলে ওই দিন আসলে তুমি বিড়ালটাকে আমার হাত থেকে বাঁচাতে চেয়েছিলে, তুমি কোনোদিনও আমার চিন্তা করনি। ইউনেরা যখন চলে যেতে চাইছিল তখন চেন বলে আজ এখান থেকে কেউ যেতে পারবে না, মরলে সবাই একসাথে মরবো। তখন ইউনের ঘোড়া সেখানে আসলে ইউন লিনকে অজ্ঞান করে ঘোড়ার পিঠে চড়িয়ে দেয়। এরপর এরা দুজন এখানে ফাইট করতে থাকে। ইউন লিনকে বলে তুমি ওকে মারতে চাও, এটা তোমার কেমন ভালোবাসা? ওদিকে দেখা যায় লিনকে ইয়াংরা পেয়ে গেছে, তবে এরপর তারা কোন দিকে যাবে তা বুঝতে পারছিল না। অন্যদিকে চেন দেখায় সে অনেক আগেই লিনের খাঁচার তারটা কেটে রেখেছিল। সে বলে তুমি ভাবলে কি করে আমি ওকে মরতে দেব? পরের সিনে লিনের জ্ঞান ফিরলে সে বলতে থাকে ইউন কোথায়? ইয়াং বলে সেখানে একটা ব্লাস্ট হয়েছে, আমরা এখনো ইউনকে খুঁজে পাইনি। লিন এটা শুনে খালি পায়ে সেদিকে দৌড় দেয়। এরপর দেখা যায় তারা সবাই মিলে বরফের মধ্যে ইউনকে খুঁজছে। লিন প্রচন্ড ভেঙে পড়েছিল, সে চিৎকার করে কাঁদছিল। সে বারবার বলছিল তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি ফিরে আসবে। তার হাত দিয়ে রক্ত পড়ছিল, তারপরেও সে বরফের মধ্যে ইউনকে খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎ করেই একজন ইউনের ব্যাগটা পেয়ে যায়। তারা বলতে থাকে সে কাছাকাছিই আছে। লিন সেটার ভেতরে কাগজটা দেখে, যার অপর প্রান্তে ইউন লিখেছে আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের ভালোবাসা পাহাড়ের মতোই থাকবে। লিন খুঁজতে খুঁজতে ইউনের হাত পেয়ে যায়। এরপর সবাই মিলে গর্ত করে তাকে বের করে। এখানেই সিন কাট হয়ে যায়। এরপর 1 মাস পরে সিন দেখানো হয়। ইউন এখন আগের চেয়ে অনেক সুস্থ এবং এখন তারা রাজধানীতে ফিরে যাচ্ছে। তবে ইয়াং বলেছে যে তার এখনো কিছু কাজ বাকি আছে, সেগুলো শেষ করে তারপর সে রাজধানীতে যাবে। এদিকে বাড়িতে বড় ম্যাডাম বলতে থাকে ওরা ফিরে এসেছে অথচ বিয়ের নাম নিচ্ছে না, কারণটা কি? আজ ওদের সঙ্গে আমাদের সরাসরি কথা বলতেই হবে। তারা তাদেরকে ডেকে আনে। লিন আর ইউন দুজনেই বলে যে আমরা এগুলো বিষয়ে তাড়াহুড়া করতে চাই না, সময় নিয়ে ধীরে সুস্থে তারপর করতে চাই। বাইরে আসলে ইউন মনে মনে বলে বুঝতেই পারছি না ও বিয়ের কথা শুনে রাজি কেন হচ্ছে না। অন্যদিকে লিন মনে মনে বলে বিয়ের পোশাকটা পর্যন্ত আমি ঠিক করে ফেলেছি, অথচ এই বেটা আমাকে প্রপোজই করছে না। ইউন বলে শুনেছি তুমি নাকি কাপড়ের দোকানে গিয়েছিলে, তুমি কি বিয়ের পোশাক দেখতে গিয়েছিলে? সে বলে একদমই না, নতুন ড্রেস দেখতে গিয়েছিলাম। আমি শুনলাম আপনি নাকি ভালো দিন খুঁজছেন, বিয়ের জন্য খুঁজছেন। ইউন বলে একদমই না, দাদি বেড়াতে যাবে তাই একটা ভালো দিন খুঁজছি। এরপর সে রাগের চোটে বলে তুমিই না বিয়ের জন্য খালি ছেলে দেখতে শুরু করেছিলে, এখন কি হয়েছে? লিন বলে কে জানে, এমন পুরুষ পৃথিবীতে আছে, নিজে থেকে কিছু বলছেই না। ইউন তখন হাসতে শুরু করে। এরপরে এদিকে লিনেরা ওইদিকে ইউনেরা সবাই মিলে প্ল্যান করছিল কিভাবে প্রপোজ করা যায়। এদিকে ইউন প্ল্যান করছিল যে সে লিনকে প্রপোজ করবে, অন্যদিকে লিন প্ল্যান করছিল সে ইউনকে প্রপোজ করবে এবং তারা কিভাবে করবে তার সবকিছু ডিসাইড করে ফেলে। রাত হয়ে গেলে ইউন সেখানে এসে দেখে লিন মাতাল হয়ে গেছে। সে তখন তাকে নিয়ে যেতে থাকে। ইয়াংলিং আমানকে বলে তুমি জানো তুমি দেখতে অনেক সুন্দর। এই বলে সে বাগানে চলে যায় পেঁয়াজের কলি তোলার জন্য। তখন আমান বলে এত কষ্ট করে লাগিয়ে নষ্ট করবে কেন? ইয়াংলিং বলে সত্যি কথা, তুমি এখনো আমাকে প্রপোজ করনি, কিন্তু আমাদের তো এগুলো যত্ন নিতে হবে। আমান বলে কিন্তু তোমার আর আমার বিয়ে তো বাড়ি থেকেই ঠিক হয়েছে। ইয়াংলিং রেগে বলে তো তুমি আমাকে নিজের দায়িত্ব হিসেবে পালন করছো? আমান বলে একদমই না, আমি মন থেকে তোমাকে পছন্দ করি, আমি মন থেকে তোমাকে বিয়ে করতে চাই, আমি শুধু তোমাকেই নিজের স্ত্রী বানাতে চাই। সে কয়েকটা ফুল উঠিয়ে তাকে বলে তুমি কি আমাকে বিয়ে করবে? ইয়াংলিং বলে হ্যাঁ করব। তবে এরপর ধাক্কা লেগে তারা দুজনেই পেঁয়াজ কলির ক্ষেতের উপর পড়ে যায় আর সেখানেই একজন আরেকজনকে কিস করতে শুরু করে।
অন্যদিকে লিন বলছিল, তুমি আমার কথার উত্তর কেন দিচ্ছ না? তুমি কি কাঠের বানানো? দেখা যায় সে পিলারের সঙ্গে কথা বলছে। ইউন বলে, হাজার জীবন কথা বললেও সে তোমার উত্তর দেবে না। লিন মনে মনে বলে, বোকা কোথাকার, যাতে ও আমাকে প্রপোজ করে আমার মনের কথাটা বুঝতে পারে এজন্য আমি মাতাল হওয়ার নাটক করছি তাও বুঝতে পারছে না। মানুষ বলে সে নাকি প্লে বয়, আমি তো দেখি একটুও রোমান্টিক না। ইউন তাকে কোলে করে নিয়ে চলে যায়। পরদিন সবাই প্রস্তুতি নিয়ে আসে, কারণ আজ লিন ইউনকে প্রপোজ করবে, ইউন লিনকে প্রপোজ করবে। তবে লিনের বান্ধবীরা এসে দেখে তাদের বাঁশের পানির টিউব কেউ ভেঙে ফেলেছে। আসলে লিন চেয়েছিল এখানে কৃত্রিমভাবে বৃষ্টি করাতে, যাতে বৃষ্টির মধ্যে সে ইউনকে প্রপোজ করতে পারে। তবে এখন সেগুলো নষ্ট হয়ে গেছে, আর আমরা জানতে পারি এগুলো নষ্ট করেছে ইউনের বন্ধুরা। তারা ফানুস জ্বালাতে শুরু করে, তবে তখন ওপর থেকে এরা পানি ছিটিয়ে দিতে থাকে, যার ফলে ফানুস নষ্ট হয়ে যায়। এরা চিৎকার দিয়ে উঠলে তারা বেরিয়ে আসে, আর কথায় কথায় তারা বুঝতে পারে তারা দুই দল একে অন্যের প্ল্যান নষ্ট করে দিয়েছে। এরাও এই কথা শুনে বলে, তার মানে তুমিও আমাকে প্রপোজ করতে এসেছিলে? ইউন বলে, আমি এত কিছু পারবো না, তুমি বলো তো তুমি কি আমাকে বিয়ে করতে রাজি কিনা। লিন এরপর তার নিজের তৈরি করা একটা গিফট ইউনকে দেয় আর বলে, বিয়ের দিন এটা তুমি মাথায় পরবে। তুমি কি আমাকে বিয়ে করবে? তবে ইউন ভাব নিয়ে বলে, ভেবে দেখি। তখন বাকিরা সবাই বলতে থাকে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ইউন তখন রাজি হয়ে যায়। চুয়ান তাদের ওপর পাপড়ি ছিটিয়ে দিচ্ছিল, তখন সেবকরা পানি নিয়ে আসে, কারণ রাজকুমারী আনতে বলেছিল। আসলে তারা এখানে কৃত্রিম বৃষ্টি করতে চেয়েছিল। ইয়াং পানি দেখে তাদের উপর পানি ছেটাতে শুরু করে। এরপর ইউন ইয়াং এর কাছ থেকে একটা জেড নিয়ে বলে, আমি জিয়াং শহরে যাচ্ছি। সে লিনকে নিয়ে নৌকায় যেতে চাইলে সে বলে, আমরা এখন কোথায় যাব? ইউন বলে, জিয়াং শহরে। সে বলে, সেখানে কেন? ইউন বলে, কারণ আমি আগে তোমার ঘর জামাই হতে চাই। সে তাকে তার সেই ছোট্ট ব্যাগটা দেখায় আর বলে, মনে রাখবে আমাদের ভালোবাসা চিরকাল পাহাড়ের মতোই থাকবে। এরপর তারা দুজনেই নৌকায় উঠে পড়ে। এদিকে এরা সবাই আনন্দ করতে থাকে, আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি অনেক বেশি সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।